সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এবছর বুয়েট রিটেন এক্সামে আসা একটি প্রশ্ন সলভ করব। যে প্রশ্নটা অ্যাকচুয়ালি আইআইটি জেইই মেইন 2020 সালে এসেছিল। ঠিক আছে, আইআইটির যে মেইন এক্সামটা হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এর 20 সালের একটা প্রশ্নে এসেছিল এবং হুবহু সেই প্রশ্নটাই এবার বুয়েট রিটেনে এসেছে 2024-25 সালে। তো প্রশ্নটা একটু দেখবো কিভাবে সলভ করা যায় সেটা দেখবো এবং তারপর অ্যানালাইসিস করার ট্রাই করবো। ঠিক আছে, তো প্রশ্নটা একটু দেখি এখানে কি বলা আছে। এফ প্রাইম অফ এক্স, এটা একটা ভ্যালু দেওয়া আছে, এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স যদি হয় এবং যেখানে এক্স এর ভ্যালু যদি -π/2 থেকে π/2 এর এই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ -90 থেকে +90 ডিগ্রির মধ্যে যদি হয় এবং একটা বাউন্ডারি কন্ডিশন দেয়া এখানে দেখো একটু খেয়াল করো যে এফ অফ 0 ইকুয়ালস টু 0, তার মানে এই এক্স এর ভ্যালু যখন 0 তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে 0। তো এই কন্ডিশন, এই দুইটা কন্ডিশন দেয়া আছে যে এক্স এর ভ্যালু হচ্ছে এই রেঞ্জের মধ্যে হবে এবং যখন এক্স এর ভ্যালু 0 তখন ফাংশনটার ভ্যালু যদি 0 হয় তাহলে যখন এক্স এর ভ্যালু 1 তখন ফাংশনটার ভ্যালু কত। ঠিক আছে, তো এখানে মেইন যে কনসেপ্টটা খেয়াল করো, তোমাকে কিন্তু ফাংশনটার ইকুয়েশনটা দেয়া নাই, ফাংশনটার ডেরিভেটিভের ইকুয়েশনটা দেয়া আছে, অর্থাৎ এই ফাংশনটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে যেই ফাংশনটা পাওয়া যায় সেটার ইকুয়েশন দেয়া আছে। তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে ফাংশনটা বের করা, দেন সেখানে তুমি বাউন্ডারি এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করো তাহলে সেখান থেকে আরেকটা ভ্যালু পাবা, দেন ওই দুইটা ভ্যালুকে অ্যানালাইসিস করে একসাথে আমরা যদি হচ্ছে কম্বাইন করি তাহলে ফাইনালি আমি এক্স এর ভ্যালু যখন 1 তখন ফাংশনটার ভ্যালু কত সেটা বের করতে পারবো। তো আমার কাজ হচ্ছে এই ডেরিভেটিভটা থেকে প্রথমত ফাংশনটা জেনারেট করা, যে ফাংশনটার ভ্যালুটা কত, দেন হচ্ছে আমরা অ্যাপ্রোচ করতে পারবো। তো চলো প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি যে কিভাবে করা যায়। এখানে প্রশ্নটা আবার লিখেছি। তো দেখো একটা জিনিস আমরা জানি যে কোন একটা ফাংশনকে যদি ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেই ফাংশনটা পাওয়া যাবে উল্টোভাবে তাকে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে সিমিলার ফাংশনটাই পাওয়া যাওয়া উচিত। তাহলে সেটাই আমরা করব, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু দেয়া আছে তাহলে আলটিমেটলি এই ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে অ্যাকচুয়ালি এই যে ফাংশনটা অ্যাকচুয়াল যে ফাংশনটা ছিল সেটা পাওয়া যাবে। বাট ইন্টিগ্রেশন করার আগে এই জিনিসটাকে একটু আমরা সাজিয়ে নিব, একটু সহজ করে নিব যাতে করে আমাকে ইন্টিগ্রেশন করতে খুব একটা কষ্ট না হয়। কারণ তুমি যখন ট্যান ইনভার্সকে ইন্টিগ্রেট করো ডিরেক্ট যদি ইন্টিগ্রেট করো তাহলে কিন্তু কষ্ট হবে, কারণ ডিরেক্ট এরকম সূত্র দেওয়া নেই। তো তোমাকে এই জিনিসটাকে একই সাজিয়ে নিতে হবে, একটু ছোট করে নিতে হবে যাতে করে তুমি ফাইনালি এটাকে ইন্টিগ্রেট করে মেইন ফাংশনটা জেনারেট করতে পারো। তো চলো সেটার কাজ করি আমরা। প্রথমত একটা লিখি একবার যে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু দেয়া আছে কত, ট্যান ইনভার্স sec x প্লাস ট্যান এক্স। sec x এবং tan x এটা সবসময় আমাদের ম্যাথে যখন থাকে আমাদের একটা কথাই মাথায় আসে, সেটা হচ্ছে সাইন এবং কসে কনভার্ট করা। কারণ কি, sec কে কনভার্ট করলে নিচে cos আসে, tan কে সাইন বা কসে রূপান্তর করলেও কিন্তু নিচে cosই আসে, এবং এইটাও আমরা সেই জিনিসটাই করব যাতে করে আমাদের একটু ইজিয়ার হয় ক্যালকুলেট করতে। তাহলে এটা হয়ে যাবে 1/cos x আর এটা হয়ে যাবে sin x বাই cos x। ঠিক আছে, sin x বাই cos x। খেয়াল করো এখন যদি তুমি এটাকে একটু যোগ করার ট্রাই করো কি আসবে, এখানে আসবে হচ্ছে নিচে cos x আর উপরে হয়ে যাবে 1 প্লাস sin x। ঠিক আছে, তো এরকম জিনিস তোমরা অনেকবার ত্রিকোণমিতিতে করেছো যে কখনো যদি এই টাইপের একটা পার্ট দেখো তোমরা এটাকে টেনে কনভার্ট করা যায়। আশা করি তোমরা এই টাইপের জিনিস ডিফারেন্সিয়েশনও করেছো এবং ইনভার্স যে ত্রিকোণমিতি আছে সেখানেও কিন্তু এই টাইপের প্রবলেম অনেকগুলো আছে, যেখানে উপরে 1 প্লাস সাইন এক্স থাকে, নিচে কিছু কস এক্স থাকে, সেটাকে আমরা কনভার্ট করি ট্যান এক্সে। আমি বলছি ট্যান এক্স কেন কনভার্ট করবো, ফলে এই যে ট্যান ইনভার্স এটাই তো ঝামেলা করছে মেনলি। তো আমি যদি কোনোভাবে এই ভিতরের পার্টে ট্যান নিয়ে আসতে পারি তাহলে ট্যান এবং ট্যান ইনভার্স হচ্ছে তুমি কেটে দিতে পারবা, শুধুমাত্র ভিতরের যে ফাংশনটা সেটাই তুমি লিখতে পারবে, তাই না? তো আলটিমেটলি এই জিনিসটাকে, এই পার্টটাকে আমি কনভার্ট করতে যাচ্ছি ট্যানে। তো ট্যানে যদি কনভার্ট করতে চাই আমাদের সবচেয়ে প্রচলিত যে মেথডটা সেটা হচ্ছে এই 1 এর পরিবর্তে আমি এটা লিখে দিব, 1 এর পরিবর্তে লিখবো sin স্কয়ার x/2 প্লাস হচ্ছে cos স্কয়ার x/2। অবশ্যই, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এবং sin x এর পরিবর্তে তুমি লিখতে পারবে 2sin x/2 cos x/2। ঠিক আছে, এবং নিচে যে পার্টটুকু এখানে নিচে আমি কি লিখতে পারি দেখো, একই রকম ভাবে cos x, এটার অনেকগুলো সূত্র আছে বাট এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলে লাভ হবে সেটা হচ্ছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। কেন লাভ হবে?
একটু পরের লাইনে দেখলেই বুঝতে পারবো। দেখো উপরে যে পার্টটুকু আমি লিখেছি এটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর ফর্মুলায় পড়ে যায়। তাহলে এটাকে আমি ডিরেক্ট লিখতে পারি এইভাবে, tan ইনভার্স সমান উপরে হবে তোমার sin x/2 প্লাস cos x/2 হোল স্কয়ার। এক কাজ করি, আমি ইচ্ছা করি cosটাকে একটু সামনে লিখি, cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার, ঠিক আছে। এবং নিচে আমি লিখতে পারি কি, দেখো তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো সূত্র আসে না, তাহলে cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x আমি বলতে পারি। তাহলে এখানে আসবে দেখো cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2, ঠিক আছে। তো তুমি যদি এখন উপরে নিচে কেটে দাও তাহলে উপরে দেখবা যে একটা শুধুমাত্র এইটুক থাকবে, আর এখান থেকে একটা চলে যাবে শুধুমাত্র cos x/2 মাইনাস sin x/2 আসবে। তাহলে এটাকে যদি আমি কেটে দিই তাহলে কি আসে, এখানে tan ইনভার্স থাকে আর উপরে হয়ে যায় cos x/2 প্লাস sin x/2 আর ডিভাইডেড বাই নিচে হয়ে যায় cos x/2 মাইনাস sin x/2। খেয়াল করো আমাদের টার্গেটটা কি ছিল, আমাদের টার্গেটটা ছিল কিন্তু ভিতরে tan নিয়ে আসা। এখন আমি tan এ আসতে পারিনি, বাট আসতে পারবো যদি আমি উপরে নিচে cos x/2 কমন নিয়ে নিই। তুমি চিন্তা করো উপরে নিচে যদি cos x/2 কমন নাও কি আসবে, আমি যদি এখানেই লিখি একটু, উপরে হচ্ছে আমি cos x/2 যদি কমন নিয়ে নেই তাহলে এখানে চলে আসবে 1 আর এখানে sin x/2 ডিভাইডেড বাই cos x/2, আলটিমেটলি সেটা কি tan x/2 হবে। তাহলে এখানে আসবে 1 আর এখানে চলে আসবে তোমার tan x/2, ঠিক আছে। সেম ভাবে তুমি নিচেও যদি cos x/2 কমন নিয়ে নাও তাহলে এখানে কত আসবে, cos x/2 যদি কমন নাও এখানে আসবে 1 আর এখানে আসবে মাইনাস tan x/2, তাহলে এখানে আসবে 1 মাইনাস tan x/2। আচ্ছা উপরে নিচে মাইনাস কেন হয়ে গেল, আচ্ছা উপরে একটা প্লাস ছিল আমি ভুল লিখেছি, এখানে এখানে অ্যাকচুয়ালি প্লাস হবে, ঠিক আছে। cos যদি কেটে যায় তাহলে দেখো একটা tan এর শুধুমাত্র tan দ্বারা একটা ফাংশন আসতেছে, তাহলে tan দ্বারা ফাংশনটা দেখতে কি রকম, আমি একটু আরেকবার লিখি, tan ইনভার্স উপরে আসছে 1 প্লাস cos 1 প্লাস tan x/2 আর নিচে হচ্ছে 1 মাইনাস tan x/2। এটা cos কেটে দিলাম, শুধুমাত্র এই পার্টটুকু লিখলাম। তো এখানে আমি যদি tan এ কনভার্ট করতে চাই, এরকম সূত্র তোমরা পড়েছো, tan a প্লাস b এর একটা সূত্র আছে, তো সেখানে এই জিনিসটাকে আমি tan a প্লাস b আকারে কিন্তু সাজাতে পারি। কিভাবে সাজাবো, এই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি tan পাই বাই 4 আর এখানে আমি লিখতে পারি হচ্ছে যা আছে তাই, কোনো সমস্যা নেই। একই রকম ভাবে এখানে 1 মাইনাস আকারে লিখি, এখানে কিছু নাই বাট আমি কল্পনা করতে পারি 1 আছে, 1 ইন্টু tan x/2। তো এই 1 এর পরিবর্তে তুমি আবার হচ্ছে tan পাই বাই 4 লিখতে পারো আর এখানে আসবে তোমার হচ্ছে tan x/2 ইন্টু আকারে tan x/2। তো এই সূত্র তোমরা পড়েছো যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এবং এই সূত্রটা হচ্ছে, সূত্রটা কিসের, এই সূত্রটা হচ্ছে তোমার tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2, ঠিক আছে। এই দেখো আমি যে ট্যানটা আনতে চাচ্ছিলাম সেই জিনিসটা আমার চলে এসেছে। তাহলে ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাবে, হয়ে যাবে আমার যে ফাংশনটা ইনভার্স ফাংশনটা যেটা আমার বলা ছিল এফ প্রাইম অফ এক্স, এটাকে আমি ফাইনালি ট্যানটাকে সব সরিয়ে ফেলে ফাইনালি এটাকে নিয়ে আসতে পেরেছি পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তো এখন আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে এই জিনিসটাকে এখন ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ এখন এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করা অনেক ইজি আমার জন্য। কারণ আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে এফ অফ 1 বের করতে বলেছে, তাহলে আমাকে ফাংশনটা জেনারেট করতে হবে। তাহলে এফ প্রাইম অফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ অফ এক্স সমান কি হবে, তাহলে অর্থ আমি বলতে পারি এফ অফ এক্স সমান ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স এটা ডিএক্স, ঠিক আছে। তাহলে এফ প্রাইম অফ এক্স মানে কি, আলটিমেটলি এই ফাংশনটা, তাহলে পাই বাই 4 ইন্টু এক্স বাই 2 একে তুমি ইন্টিগ্রেশন করো কত আসবে, তাহলে এখানে আসবে পাই বাই 4 এক্স আর এখানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে এক্স স্কয়ার বাই 2, তাহলে আলটিমেটলি আগে থেকে 2 ছিল একটা, তাহলে এখানে আসবে এক্স স্কয়ার বাই 4 প্লাস কিন্তু সি আসবে, তাই না। সি কেন আসবে, কারণ আমরা জানি এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, যদি ডেফিনিট হতো তাহলে প্লাস সি আসতো না, তুমি বাউন্ডারি কন্ডিশন হায়ার এবং লোয়ার লিমিট বসাতে পারতে, বাট এখানে তুমি লিমিট বসাতে পারছো না, তো তোমাকে প্লাস সি এই জিনিসটা তোমাকে লিখতে হবে। এক কথা হচ্ছে প্লাস সি এর ভ্যালু তো র্যান্ডম যে কোনো কিছু হতে পারে, কি হবে
এটা আমি কিভাবে বুঝবো? তো প্লাস সি এর ভ্যালু কি হবে এটা যাতে করে বের করতে পারো সেজন্যই তোমার কাছে এই কন্ডিশনটা দেয়া আছে যে যখন এক্স এর ভ্যালু 0 তখন ফাংশনটার ভ্যালু অ্যাকচুয়ালি 0। তাহলে ওই বাউন্ডারি কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি একটু বড় করেই করছি, অবশ্যই তোমরা পরীক্ষার হলে এত কিছু লিখবা না। অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করো যে এক্স এর ভ্যালু যখন 0, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যখন 0 তখন ফাংশনটার ভ্যালু 0। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এফ অফ 0 মানে আলটিমেটলি 0 বলা আছে, তাহলে অবশ্যই আমি এটা লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি এই জায়গায় আমি যদি 0 বসাই এক্স এর ভ্যালু তাহলে কত আসবে 0 প্লাস 0 প্লাস সি, তার মানে 0 প্লাস 0 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে অ্যাকচুয়ালি সি এর ভ্যালু কত আসছে? 0ই আসছে। তার মানে তুমি যে সিটা পাচ্ছিলা এটা কোনো সমস্যা নেই, কারণ সি এর ভ্যালু অ্যাকচুয়ালি 0ই আসছে। তো এই যে সি এর ভ্যালু যদি 0 আসে তাহলে অ্যাকচুয়াল ফাংশনটা দেখতে কিরকম হবে? π/4 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 4 এরকম। তো অর্থাৎ আমি বলতে পারি অর্থাৎ তোমার যে ফাংশনটা যেটা তোমার জানা ছিল না সেটা অ্যাকচুয়ালি এরকম π/4 এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 4। দেখো এতটুকু বের হয়ে গেছে মানে আমার ম্যাথ শেষ হয়ে গেছে, কারণ আমাদের কিন্তু এই ফাংশনটা দেয়া ছিল না বলেই আমরা বের করতে পারছিলাম না, তোমাকে ডেরিভেটিভ আকারে দেয়া আছে। তো এখন যদি আমি এই ভ্যালুটা অ্যাপ্লাই করি যে যখন এক্স এর ভ্যালু 1 ওই মুহূর্তে ফাংশনটার ভ্যালু কত এটা আমার কাছে চেয়েছে, তো এখন আমি বলতে পারি এখন এক্স ইকুয়ালস টু 1 হলে তাহলে ফাংশনটা কত, অর্থাৎ এফ অফ 1 ইকুয়ালস টু কত আসবে? এখানে আসবে π/4 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই 4 মানে 1/4, মানে এখানে আসছে π/4 প্লাস 1/4। তুমি 1/4 যদি কমন নাও তাহলে আসবে 1/4 π প্লাস 1। তাহলে এই হচ্ছে তোমার আনসার। এটাই তোমাকে বের করতে বলেছিল যে এফ অফ 1 ইকুয়ালস টু 1/4 π প্লাস 1। তো আশা করি বুঝতে পারা গেছে। ম্যাথটা খুব একটা কঠিন ম্যাথ না, কিন্তু তোমাকে বুঝতে হবে এই টাইপের প্রবলেম তোমরা ইউনিভার্সিটিতে যখন উঠে যাবা, যারা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে পড়বা অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আসবা, তাদের হচ্ছে এই চ্যাপ্টার এই জিনিসগুলো অন্তত করাই লাগবে। কারণ বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে কিভাবে বিভিন্ন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হয় এই টাইপের প্রবলেম প্রচুর করানো হবে তোমাদের ইউনিভার্সিটির ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারই, ঠিক আছে? ম্যাথের অনেকগুলো কোর্স আছে, তার মধ্যে এই টাইপের প্রশ্নে ভরা একেবারে, এবং তোমরা এই টাইপের প্রশ্নের পরীক্ষাও দিয়ে আসবে। তো আমাদের বইগুলোতে এখন দিয়েছে কিনা আমার খুব একটা আইডিয়া নেই, বাট আমার মনে হয় না যে এটা খুব একটা কষ্ট হওয়ার কথা এই ম্যাথটা, ঠিক আছে? তো দেখো এই প্রবলেমটা কিন্তু হুবহু কিন্তু প্রশ্ন থেকেই যেই এর যে প্রশ্ন আছে সেটা থেকে হুবহু কমন এসেছে, কোনো রকম মান চেঞ্জ করেনি তারা, হুবহু জাস্ট প্রশ্নটা তুলে দিয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা প্রবলেম আমরা আরেকদিন সলভ করব। সেই প্রবলেমটাও হচ্ছে কোনো একটা বই থেকে নেই, আমি যেগুলো প্রশ্ন আমি পেয়েছি তার মধ্যে থেকে দেখেছি যে অনেকগুলো প্রশ্নই হচ্ছে হুবহু কোনো না কোনো বই থেকে নেয়া। তো পরের প্রশ্নটা যখন আলোচনা করব তখন দেখাবো যে কোনটা কোন বই থেকে নেওয়া হয়েছে এবং ওই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের প্রবলেমটা এখানেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।